এমন কন্ডিশন ছিল যে কাউকে নিয়ে যাওয়া যাচ্ছিল না, লাস্টে ডাক্তার বাড়িতে আনতেই হতো। এসেছে মামুন কি আমাকে দেখেই দেখো কীরকম করে গলাটা বের করে দিয়েছে। আর ওই যে সরু সরু খাঁচার মধ্যে দিয়ে গলাটা বের করতে করতে মিঠুন না গলার পালকগুলো উঠে একেবারে ওই জায়গাটা দেখেছো তো কীরকম হয়ে গেছে। আর গতকাল ঠাকুরের কতগুলো কাপড় এখানে ধুয়ে দিয়েছি, এই যে এই বক্স জানালাটায় রয়েছে। গুড মর্নিং বন্ধুরা। আজকে বাইরের দৃশ্যটা আমার দক্ষিণ পাড়ের জানালা কলা গাছের এখান থেকে শুরু করলাম। বেশ অনেক দিন ধরেই কিন্তু তোমাদের আর কলা গাছে মানে এই দিকে ভিডিওটা শুরু করি না। আর জানো তো আমাদের মনের মানে আমাদের মুখটা হচ্ছে আয়না। আমাদের মনের সুখ দুঃখ যেমন থাক তার প্রতিচ্ছবিটা কিন্তু আমাদের মুখেতে ফুটে ওঠে। তাই মানে সেটাকে গোপন করা যায় না, সেটা কিন্তু মুখের আবভাব দেখলেই প্রকাশ পেয়ে যায় যে মনটা আনন্দে আছে না মনটা কষ্টে আছে। আজকে কিন্তু মানে আমার মনটা ভালো নেই। প্রত্যেক দিন যেভাবে হাসি খুশিতে এনার্জি নিয়ে ব্লগ শুরু করি, আজকে না প্রথমে ইচ্ছে করছিল যে না ব্লগটা শুরু করব না, বেলাতে শুরু করব। তারপরে ভাবলাম যে না শুরু করে দিই। ভালো মন্দ সব নিয়েই তো আমাদের সংসার জীবন, আর সব রকমই তোমাদের আমি শেয়ার করি, তাই ভিডিওটা শুরু করে দিলাম। সকাল থেকে জলটা খাওয়া হয়নি, সিঁড়িগুলো ঝাঁট দিতে অনেকটা সময় লেগে গেল। তবে না পুরো সিঁড়ি ঝাঁট দিইনি। আজকেও দোপাটি ফুল গাছটায় পিঙ্ক কালারের একটা দোপাটি ফুল ফুটেছে। চা করে এখন ঢেকে রাখলাম। ও নিচে গেছে গাড়ির মাল দিতে, আর শ্বশুর শাশুড়ি মা শ্বশুরমশাই বাড়িতে চা দিয়ে আসলাম। বাবা মানে যেতে দেরি হচ্ছে, বেলা হচ্ছে, এই জন্য দুজনে আছে একসাথেই চা দিয়ে আসলাম। আর হচ্ছে শাশুড়ির শরীরটা ভালো না। গতকাল মানে কটা হবে তখন 8:30 9টার থেকে মানে পুরো একদম সারাক্ষণ শুধু বমিটিং করেছে আর মাথা ঘোরাচ্ছিল। যে মেডিসিন দিয়েছে মেডিসিন কিছুতেই রাখতে পারছে না, পুরো মানে বেরিয়ে আসছে। তা বমিটিংটা রাত তখন কটা বাজে 12:30টার মধ্যে কমে গেছে। তা বলেছিলাম ডাক্তারখানায় চলো, ছেলেও বলেছিল, তা কিছুতেই বললো না আমার এমনি কোনো অস্বস্তি নেই, শুধু মাথাটা ঘুরেছে, চোখে তাকাতে পারছি না, আর যা পেটে ছিল সব তো বেরিয়েই গেছে। আর এই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু মানে গ্যাসের সমস্যাটা খুব দেখা দেয়। তা সন্ধ্যার থেকে বলেছিল মাথা ঘুরাচ্ছে, তা বললাম আজকে দোকানে যেও না, একটা মনে হয় প্রেশারের ওষুধ খাই। তো আমরা প্রেশার মাথা ঘোরানো মানে আমি প্রেশারের ওষুধ খেয়েছো তো? বলে হ্যাঁ খেয়েছি। মাথায় তেল জল দিয়ে ঘুমিয়ে রয়েছে। তারপরেই তখন 10:30 ওই 8:30 9:30 মতো বাজে, তখন থেকে শুরু হয়েছে। যা দিচ্ছি সমানে বেরিয়ে আসছে। তা এখন বমিটিংটা নেই, এখন শুয়ে আছে। চা দিয়ে আসলাম, আমি একটু খাও, না খেতে পারলে মাথাটা তুলতেও পারবে না। আর দেখা যাক একটু বেলা হলেই ডাক্তারখানায় আবার নিয়ে যেতে হয়, কারণ মাথা ঘোরানোটা না কমলে মাথাটাই তুলতে পারছে না। চলো, মনটাও ভালো নেই, ভালো লাগে না। ঘরে সবাই সুস্থ থাকলে সব কিছু ভালো লাগে। চা আমাদেরটা খাবো, বিছানা টিছানা তুলি, সিঁড়িগুলো ঝাঁট দিয়ে দিলাম। সিঁড়িগুলো সকাল সকালেই ঝাঁট দিলাম। ঘরগুলো মুছে নিতে হবে, ঘর না মুছলে হচ্ছে না, এত ধুলো। ওইদিকে জানালা খুলি না, ওইদিকেও ধুলো, এদিকেও ধুলো। তা একদম স্টিক দিয়ে টেনে ওই মাথা থেকে মাথা মুছে নেবো। একটু সময় লাগুক, কিন্তু গা ভীষণ শিরশির করছে। যাই হোক বন্ধুরা, নতুন ব্লগ তো শুরু করলাম। তোমরা সারাটা দিন সাথে থাকো। তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। আজকে মুখের হাসিটা, ঘরে একজন অসুস্থ থাকলে ভালো লাগে না। তোমাদের তো বললাম আমাদের চাটা এখনও খাওয়া হয়নি। ওকে তো বাবা মাকে চা দেওয়ার জন্য পাঠিয়েছি, ও আবার চলে আসলো। মুড়িটাই একটু গাল করে খেতে বলো। মুড়িটা খেলে একটু উঠে না বসতে পারলে ডাক্তারখানায় যাবে কি করে। গতকাল রাত্রে
আমি আমার এই দিকে জানালাটা খুলে রেখেছিলাম। মায়েদের রুমের জানালাটা আর আমার মানে মায়েদের রুমটা আর আমার রুমটা পরপর মানে সেম একই জায়গায়, তো তাই নিচ থেকে কিছু হলে আওয়াজটা পাওয়া যাবে। বাবা তো ফোন করতে পারে না, বাবা ফোন মানে গেলে বাবা রিসিভ করতে পারে, যেহেতু শাশুড়ি মা অসুস্থ, রাতে যদি বাড়াবাড়ি হয়। তাও রাত্রে আমি বাবু অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম। আমাদেরও ওই যে ঘুমিয়ে পড়েছে, বেশ অনেকক্ষণ ছিল, তারপরে এসে দেখি বিছানায় ঘুমিয়ে পড়েছে, আর ওকে ডাকাডাকি করিনি। আর এইদিকে এইগুলো আবার নাড়াচাড়া দিচ্ছি ইঁদুরের জন্য। আমি যখন চা করছিলাম, পাশের বাড়ি মাসি আবার জানালা দিয়ে জিজ্ঞাসা করলো যে রিতা, গতকাল তোমার শাশুড়ি কি হয়েছে? কারণ খুব জোরে জোরে তো মানে আওয়াজ হয়েছিল। তা আমি বললাম, মাসি একটু অসুস্থ, গ্যাসের প্রবলেম হয়েছিল। এখন আমার ঘরে কেউ যদি আসে এইরকমই দেখতে পাবে, কি করব। কারণ ওইদিকে রেখেছি এক পাট আর এখানে রেখেছি এক পাট, এগুলো তাহলে গন্ডগোল হয়ে যাবে সব। সিঙ্কে রাতে বাসনগুলো ধোয়া হয়নি, সব ওইভাবেই রয়েছে। মানে গতকাল আমার বেয়ান এসেছিল, আগের ভিডিওটা তোমরা দেখেছো। তা মা মানে তারা বলেছিল যে শাশুড়ি কোথায়, আমরা মাথা ঘুরাচ্ছে, আর তখনও মাকে ডাকিনি। তারপরে ওই বেয়ান যে চলে গেল, তারপরেই কিন্তু মায়ের ওই সমস্যাটা আমাকে ফোন করে ডাকলো। আর আমি যখন মানে একদিকে ভালো হয়েছে জানো, কপালটা ভালো, গতকাল আমি দুধ চা করেছিলাম, করে একবার ভাবছি কি দিয়ে আসি, আবার ভাবলাম কি যে না, ঘুমাচ্ছে যখন বললো যে মাথা ঘুরাচ্ছে, ভালো করে একটু ঘুমিয়ে নিক, তারপর বরঞ্চ উঠলে চা দেবো। কিন্তু যখন উঠলো তখন তো ওই যে ওই অবস্থা, একেবারে আর কোনোভাবেই রাখা যাচ্ছিল না। তা আমি দেখো বললাম না তোমাদের, স্টিক দিয়ে ঘরগুলো মুছবো, কিন্তু না, তাড়াতাড়ি করে ভাবলাম যে একটু সেদ্ধ ভাত করে দেবো, কাজ পড়ে থাকুক। মন ভালো থাকলে অনেক কাজ হাসি মুখে করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর ওই যে বললাম মানে মনটা কেমন লাগছে, কাজ এগোচ্ছে না, তাই ভাবলাম ঘরটোর পরে মুছবো, আগে বরঞ্চ আমি এদিকের একটু কাজ করে নিই আর একটু সেদ্ধ ভাত বসিয়ে দিই। সেই পুরনো আমার একটা হাঁড়ি ছিল, সে হাঁড়িটা অনেক দিন পর আমি বললাম সেদ্ধ ভাত করে দিই। আর এইদিকে জানো আরেক ঘটনা, বাবা কি হয়েছে, শাশুড়ি মাকে মানে গতকাল রাত্রে এসে শাশুড়ি মার ওই অবস্থা দেখে বাবা সকাল থেকে বাবাও অসুস্থ, মানে প্রেশার, দুজনেরই প্রেশার চেক করা হয়েছে, দুজনেরই প্রেশার বেড়ে গেছে, এখন দুজনেই নিচে শুয়ে পড়েছে। আর আমি না ভেবেছি জানো এটা পেঁপে ভেবে ফ্রিজ থেকে বের করেছে, আসলে নিচের রুমের ফ্রিজে ছিল। আমি ভাবলাম যে এরকম হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, তাহলে একটু পেঁপে সেদ্ধ দিয়ে ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দেবো। দেখলাম চাল কুমড়ো, কি রান্না করব কি করব, আগে তো একটু সেদ্ধ ভাত করি, যদি খেলে যদি শরীরটা ভালো হয়। ডাল সেদ্ধটাও বসিয়ে দিলাম। তাই এদিকে আমার ভাইয়ের বউ খবর পেয়ে ছুটে চলে এসছে, ও জানে আর চলে আসতে পেরেছে কি বলতো, রসগোল্লারও বাড়ি নেই, মানে রসগোল্লা মানে সাংনিক। এবার আবার আমাদের ওকে যদি এখন আমি টিফিনটা টাইম মতো না দিই, ওর একটু ডায়াবেটিস আছে, আর যাদের ঘরে ডায়াবেটিস মানে সুগার আছে জানো, তারা কিন্তু আবার মানে তাদের খুব খিদে পেলে আর সহ্য করতে পারে না। আর ওর খিদে পাওয়ার আগেই আমি কি করি, প্রত্যেকদিন সকালে টিফিন দিয়ে দিই। এবার ভাবি এদিকে তো মা বাবা বিছানায় শুয়ে আছে, এদিকে একেও যদি টিফিনটা আমি টাইম মতো না দিই, এরও বলে সকাল থেকে বলছে আমার মাথা কেমন করছে, কী যে মানে সমস্যার মধ্যে পড়েছি। তা ওর টিফিনটা নিচে নিয়ে যাচ্ছি, আর দেখলাম রুটি তো খাবেই না, কারণ শাশুড়ি মার ওই অবস্থা। তা ভাবছি বলবো যে ভাত আলু সেদ্ধ করেছি, এসে দেখো দুজনেই শুয়ে পড়েছে। এইরকম দৃশ্য ভালো লাগে, মনটা আরও খারাপ হয়ে গেল। যাবে যাবে ডাক্তার কেন? আর কিসে যাবে মা ওরা? ভাইয়ের বউ এখানে একটা ডাক্তার বসে, ওখানে গেল, কারণ শাশুড়ি মা একই কথা বলছে, বলে আমি যাবো না ডাক্তারখানায়, কারণ বাড়িতে ডাক্তার আসবে কিনা। গেল ওই কাকুটাকে ডাকতে, যদি আসে তো ভালো। বললাম আমি একদম উঠে গাড়ি করে যেতেই পারবো না, মানে মাথা ঘুরাচ্ছে, কোনো সমস্যা নেই, শুধু রাত্রের থেকে ভমিটিংটা বন্ধ ছিল, সকাল থেকে যা মুখে দিচ্ছে মাথা ঘুরাচ্ছে, আর পুরো
মানে মাথার চক্কর কাটছে, যার জন্য উঠতে পারছে না এনা, কিন্তু ব্যথা ঠ্যাথা জ্বর ঠর কিচ্ছু নেই, শুধু ভমিটিং আর মাথা ঘুরাচ্ছে। ও গেল, ভাইয়ের বউ গেল ওইদিকে, আর এইদিকে আমাদের ওর আবার ওই গ্যারেজের মিস্ত্রি ফোন করেছে যে গাড়িটা এসে নিয়ে চলে যাও। সমস্যা যখন হয় সব দিক থেকে হয়, সবই সামলাতে হয়। ডালটা আমি করে দিয়ে দেখি, এবার যদি ডাক্তার আসে, ডাক্তার কাকুটা বাড়ি আসলেই ভালো হয়, তাহলে একবারে দুজনকেই দেখানো যাবে। দুজনেই তো বাবা মায়ের এই অবস্থা থেকে বাবারও প্রেশার বেড়ে গেছে, বাবাও শুয়ে পড়েছে। একবারে একটু বেশি করে ডাল করে নিলাম। আসেনি, উকি মেরে মেরে বারবার দেখছি, ডাক্তার কাকু আসলেই হয়, না আসলে যে কী সমস্যা হবে। পরে ফোড়ন দিয়ে ডাক্তার কাকু এসেছে, যাই। আমাদের নতুন অটোটা কমপ্লিট হয়ে এই আমাদের ও নিয়ে আসলো, সেটা যে তোমাদের সঙ্গে আনন্দে শেয়ার করব, সেই আনন্দটা মনে নেই। এই যে ভাইয়ের বউ ছেলে অটো চালিয়ে নিয়ে যাচ্ছে, ওষুধ আনতে চলে গেল, ডাক্তার কাকুটা বেরিয়ে গেছে, আর আমি এখানে কথা বলেছিলাম, কিন্তু বিরিয়ানির দোকানে গানের আওয়াজে আর কথা শোনাতে পারি না। মার প্রেশার কত ছিল? 180 না, এখন 160। 180 160 ওই প্রেশারের ওষুধটা চেঞ্জ করে দিল। তো আমি যাই, ডালটা ফোড়ন দিয়ে খাবারটা দিয়ে যাই, তাহলে আমার মাথাটা তো আমারই ঘুরাচ্ছে। আমারও তো শুনে আমার মাথা কেউ আমার প্রেশার হাই হয়ে গেছে। কাকু ছিল ডাক্তার কাকু, ওনার প্রেশারটা আমি বলছি তোমার তো মাপাবো, তুমি কখন ঢুকেছো দেখি নাই। ওই তো আমি ওখানে ঢুকতে মাইতে বেড়ে গেল, থাকো মাপালে আরো প্রেশার। দুজনের এমন কন্ডিশন ছিল যে কাউকে নিয়ে যাওয়া যাচ্ছিল না, লাস্টে ডাক্তার বাড়িতে আনতেই হলো, কি করা যাবে। হাতে কফিটা দেখে ভাবছো যে বাড়িতে এরকম অসুস্থ আর গ্যাসের সমস্যা হচ্ছে আর কফি রান্না করবে না? আমার বাবা একটু কফিটা ভালো খায়, যার জন্য আমি ভাবলাম, যেহেতু বলেছি সকাল থেকে কাজ করার মন নেই ছিল না, কেননা বাড়িতে এরকম একটা ঘটনা, দুজনেই শুয়ে রয়েছে বিছানায়, ভালো লাগছিল না। ডাক্তার যে দেখে গেল, বলল ভয়ের কিছু নেই, এটা হচ্ছে গ্যাসের জন্য এরকম প্রবলেমটা হচ্ছে, আর প্রেশারটা একটু বেড়ে গেছে, প্রেশারের ওষুধটা চেঞ্জ করলো। এখন যেন একটু স্বস্তি পেলাম, তাই ওইদিকে রান্না হচ্ছে, আর এই যে ঘরটর মোছা বাকি ছিল সেটাও সেরে নিচ্ছি। দেখি ওষুধগুলো তো আনলো। এই শিল্পী, আগে বসে খেয়ে একটু বসতে বলো, নাহলে কিন্তু একটা খাবারও ওষুধ পেটে থাকবে না। উনি কিন্তু ইঞ্জেকশনটা পুশ করতে পারতো, জানো, ইঞ্জেকশনটা পুশ করলে যেহেতু কিছু পেটে রাখতে পারছে না, দেখা যাক ওষুধটা খেয়েছে, কারণ যেহেতু পেটে কিছু রাখতে পারছে না, আমার মনে হয় না ওই ওষুধটাও পেটে রাখতে পারবে। বারবার বললাম, কাকু বলছে গ্যাসের থেকেই হয়েছে, গ্যাস বললো পেটে এখনো অনেক। বাবা মাকে আলু সেদ্ধ, বেগুন ভাজা আর টমেটো দিয়ে ডাল করেছি, ওই দিয়েছি, আর মিষ্টি আলু সেদ্ধ দিয়েছি, আবার এমনি গোল আলু সেদ্ধ যেটাকে বলা হয় সেই আলুটাও সেদ্ধ দিয়েছি, আর কিছুটা ডাল পেস্ট করে নিয়েছি, ছেলেকে বড়া আর ডাল দেবো, আর কাঁচা লঙ্কা বাটা আছে, ওই দিয়ে আমাদের ওকে একটু কফির তরকারি করে দেবো। ঝুল বারান্দা আর ওইদিকে রুম টুমগুলো তো মুছে নিলাম, ভাবলাম ঠিক আছে, রান্না তো সেরকম ঝামেলা নেই, আর বাবা মার খাবার তো নিচে দিয়ে চলে এসেছি। আস্তে আস্তে ওভেনে ওইদিকে কফি রান্না বসিয়ে আবার এই দিকে রুমে চলে আসলাম। আর প্রত্যেক দিন তো নড়াচড়া দিচ্ছি গো, তারপরেও যদি ইঁদুরে কাটে আর কিছু করার নেই। ইঁদুরের না একটা আঠা জাতীয় মানে ওষুধ আছে, যেটা দিয়ে রাখলে ইঁদুরের মধ্যে আটকে যায়। দিয়েছিলাম, এখন ঘর মুছেছি, একটু খুলে দিই, আবার পরে টেনে দেবো, নাহলে আবার ধুলো হয়ে যায়। সুন্দর রোদ উঠছে। ঘরে যখন আসবাবপত্র থাকে না, তখন মনে হয় ঘরটা কত বড়। দেখো মুছে যাচ্ছি, মোছা যেন আর শেষ হচ্ছে না, এটা বড় বেডরুমে। আর যখন খাট ফার্নিচার সব কিছু পাতা হয়, তখন কিন্তু একটুখানি করে জায়গা মুছতে হয়, আর স্টিকটা দিয়ে পুরো এই মাথা থেকে ও মাথা মুছেই যাচ্ছি। আর হ্যাঁ, সব কিছু কেনা হয়েছে, আমার কিন্তু ঘর মোছার ডান্ডাটা কেনা হয়নি। না, মনে করে আমার
ঘর মোছার ডান্ডাটা কিনতে হবে। আর এইখানে ওই যে ফুলকপিটা, এর মধ্যে আর আলু দিলাম না, জিরে আদা কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়েই আজকে ফুলকপিটা রান্না করলাম। বলে না যখন নাকি মানে কোনো বিপদ বা কোনো সমস্যা থাকে তখন মাথার মধ্যে কোনো বুদ্ধি কাজ করে না। বাড়িতে এখন 3তলার বোনটা ও পাম্প ছাদে নিচে নেমেছে, তারপরে এই কথা শুনে বলে দিদি বাড়ির মধ্যে আমরা রয়েছি, তুই তো রাত্রেবেলা একটা আওয়াজ দিবি বা সকালে আওয়াজ দিবি, আমরাই তো ডাক্তার ডাকতে হতো না, ইঞ্জেকশন পুশ করে দিতাম গ্যাসে, তারপরে হচ্ছে একটা হচ্ছে তোমার যাতে ভমিটিংটা না হয় সেইগুলো আমরা পুশ করে দিতাম। আমার খেয়ালই ছিল না যে 2টো আলু ছিল, 2টো আলু ওই মা বাবার জন্য সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর ছেলেকে বললাম মা বড়া ভেজে দাও, বড়া ভাজা দিয়ে খেয়ে ওই যে বড়া ভাজা বসিয়েছি, তো একটু ডাল বাটা বেশি ছিল সেটা দিয়ে আবার এই যে কয়েকটা উচ্ছে পাতা ছিঁড়েছি ভেজে নেবো। আর খেয়ে এখন দুজনেই ঘুমাচ্ছে, বাবা মা দুজনেই ঘুমাচ্ছে। দুটো বাজে আর আমাদের এখানে পুরো জ্যাম আর চিৎকার চেঁচামেচি, এই দেখো পুরো গাড়ি জ্যাম। আমাদের নতুন অটোটা আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবে গাড়িটা। সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। ও দরজাটা দিয়ে নেই, গানের আওয়াজ আসছে। আজকে আর বিরিয়ানির দোকানে গানের আওয়াজ আসছে না, আজকে গানের আওয়াজ আসছে। আগে বলে নিই, শাশুড়ি মার শরীরটা এখন ভালো আছে ওষুধ খাওয়ার পর, আর ঘুমিয়েছিল, এই কিছুক্ষণ আগেই উঠলো। আর বাবা শরীরটা একটু সুস্থ হতেই বিকেল হতেই বাজারে চলে গেছে। আর গানের আওয়াজ আসছে আমাদের পাড়ার ক্লাব আজকে কালী পুজোর উপলক্ষে সকাল থেকে তোমাদের বলবো, এই ঘরের মানে এই অসুস্থতার কারণে তোমাদের আর বলা হয়নি, এইখানে ফাংশান কালী পুজোর উপলক্ষে, সেই ফাংশানটা আজকে। ছেলে তো ড্রেস ফ্রেস পরে চলে গেল, তা যাই দেখতে তো যাই, কিন্তু আজকে যাবো কিনা দেখা। মনে এসেছে মামুন কি করতে এসেছে, ওর দিদিমার শরীর খারাপ। আর এই যে গানের আওয়াজ আমি কিচ্ছু করতে না, দেখ গ্রিন কালারটা পেছন দিয়ে দারুণ লাগছে মামুন, চকচক করছে। আর ওটা আগে করেছি না, তারপরে লাইট দিয়েছে, বলে আলো হবে না, আমি বললাম আলো না হোক তাও থাকবে। হ্যাঁ, আর এই যে আমার ছোট ননদ এসছে, ও আবার এই যে বড়া নিয়ে এসেছে। হ্যাঁ এই যে হ্যালো বলো, বলো দিদা বলো। সকাল থেকে যেরকম পরিবেশটা ছিল এখন বুঝতেই তো পারছো, একটু বেশ আনন্দ লাগছে, সবাই এসেছে। তা 2 ননদ বসে আছে নিচে, আমি আবার চা বসিয়েছি। আর মামুন দেখতে এসছে, মানে ঘর দুয়ার ঠিকঠাক কী করেছে দাদার বিয়ের আগে। আর ওইদিকে ওই যে ফাংশানের লাইটের ফ্ল্যাশ হচ্ছে, আমার ভাইয়ের ছেলে রিসেপশন যেখানে হয়েছিল সেখানেই ফাংশানটা হচ্ছে, ওটাই আমাদের ক্লাবের মাঠ আর কি। তা ওখানে জি বাংলার স্টার জলসা কারা কারা আসবে তা মামুন এখান থেকে দাঁড়িয়ে দেখছে। আর দেখো পিসি ভাইজি সমস্ত এলোমেলো করে খাটের ওপর বসিয়েছি, ওই ননদরা খাবে, শাশুড়ি খাবে। হ্যাঁ মামুন বল, চুলগুলো কি বিস্কুট নিয়ে যা। না না হয়ে যাবে, তুই তো খাস বেশি করে। ডালের ভাড়া খেলাম না এক্ষুনি, এতেই হয়ে যাবে, মা আর বেশি খায় না। আমি আসছি, আমি চা মামার চাটা করে নিই। চিনি ছাড়া লিকার চা করে আমাদের ওকে দিয়ে আমিও আমার চায়ের কাপটা নিয়ে এখানে এসে খাচ্ছি আর গল্প করছি। এবার মেয়ের বায়না উঠেছে যে চলো পিসি একটু ফাংশানে যাই। আমি তো যাবই না, তা 2 ননদ বললো আমরা বসে আছি যাও। দেখো কোথায় যাচ্ছি, আসলে আমাদের এখানে ফাংশান, এখন ভাইয়ের মেয়ে এসছে, ওর মাকে বলছে ও মা চলো একটু ফাংশানটা দেখে আসি। তা ও মা বলে পিসির সাথে একটু যা ঘুরে আয়, তা আমাদের ও যাচ্ছে। তো যাই একটু দাঁড়িয়ে চলে আসবো, গান টান তো শোনাতে পারবো না, কপিরাইট হয়ে যাবে। দেখো চুল টুলো চেনে সবাই। তৈরি, চলো। হ্যাঁ মামন এই তো রসগোল্লা, সবাই জেনে গেছে এটা না রসগোল্লা। কাকার বিয়েতে ধুতি পাঞ্জাবি পরবা তো? পরবা না ধুতি পাঞ্জাবি? উড়ে খেলছে রে মামন, ভালো গান হচ্ছে, মিউজিক শোনা যাচ্ছে। রসগোল্লা আমাদের সঙ্গে ভিডিও কল করতে করতে যাচ্ছে। ফাংশনের কাছাকাছি জায়গায় চলে এসেছি, তাই এখানে আর তোমাদের কোনো কিছু শোনাতে পারবো না, কেননা কপিরাইট হয়ে যাবে। দেখো কি সুন্দর লাইটিং করেছে, আলোটা কিন্তু পুকুরের দিকে পড়েছে। তা গেলাম তো 3 জনে গিয়ে ফাংশনের মাঠে, বেশ ভালো লোক হয়েছিল জানো, সেরকম তো আলো হচ্ছিল না,
মামুনকে বললাম, মামুন এই তো অন্ধকার। পরে যখন লাইটিংয়ে বেশ ভালোই আলো হচ্ছিল, এই দেখো আমাদেরও কেমন আবছা আবছা দেখাচ্ছে। মামুন, আমি আর ওর মামা 3 জনে গেলাম। তা আমাদের ওর বন্ধুর একটা ফোন এসছে, ও আবার বললো কি, তাহলে তোমরা 2 জন দাঁড়িয়ে গান শোনো, আমি বেরিয়ে যাই। আমরাও বেশিক্ষণ দাঁড়াবো না, আমরা একটা গান শুনে চলে আসবো। দেখো চেয়ারে কিন্তু সব লোকজন বসে আছে, কিন্তু আলোতে আলো নেই বলে আমি তোমাদের দেখাতে পাচ্ছি না। তা আমাকে আর মামুনকে দাঁড় করিয়ে দিয়ে ও চলে গেল। তা আমি আর মামুন একটা গান দেখে তারপরেই বেরিয়ে। আর জানো তো গান হচ্ছে, আমি বললাম গান হচ্ছে মানে গায়ক কোথায়? গায়ক না, স্টেজের নিচে দাঁড়িয়ে গান গাইছে। মামুন বলে, ওই দেখো পিসি। আর তারপরে এখানে তো মানে কালী পুজোর উপলক্ষে তো ফাংশানটা, তা সেখানে নানা রকম মানে প্রোগ্রাম হচ্ছে ব্যাচ পরিয়ে দিচ্ছে। তারপরে আমাদের আবার চেয়ারেও বসতে বলেছিল। আমরা বললাম না, ও আমাদেরও জিজ্ঞাসা করলে চেয়ারে বসবে। আমরা বললাম না, এখন আর বসবো না, একটুখানি সময় তো দাঁড়াবো। তারপরে আর ও এই যে এই দাঁড়ানো দেখলে তারপরে ও বেরিয়ে গেছিলো আমাদেরও ফোন পেয়ে। আর এইদিকে আমি একটু লোকজনকেও একটু ভিডিও করছি। এখন আলোতে যতটা বোঝা যাচ্ছে, এতক্ষণ তো বোঝা যাচ্ছিল না। এই কথাগুলো দেওয়া যাবে আমি অনেক গানও দেওয়া যাবে, গান নিয়ে চলছে না। এই ছোট ছোট হাতে তালি দিয়ে আমাদের সকলের কাছে বেশি ছোট ছোট হাতে তালি বাজাই। গান নালে হবে না। এই সময় এবং তার সঙ্গে সঙ্গে ক্লাব কমিটির সেক্রেটারি মাননীয় সঞ্জীব কর্মকার মহাশয়কে আমি অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রণ জানাবো। প্লিজ তাকে আসুন অনুষ্ঠান মঞ্চে। হাতে তালি চাইবো সবার কাছে, আমি সবাই হাতে তালি। হাত তালি দাও সবাই, হাত তালি দাও। ওনাকে বলবো নেবেন ব্যাচ পরিয়ে মাননীয় দেবাশিস সরকার মহাশয়। আমাদের ক্লাবের এটা ফাংশন, আমাদের ক্লাবের ফাংশন এটা। কালী পুজো কমিটির সভাপতি মাননীয় দেবাশিস সরকার মহাশয় বরণ করে নিচ্ছেন আজকে আমাদের ক্লাব কমিটির সেক্রেটারি মাননীয় সঞ্জীব কর্মকার মহাশয়। সাগরে যেখানে হাতে তালি চাইবো সকলের কাছে, সবাইকে চলুন অবশ্যই আমাদেরকে বিদায় জানাবো এবং আমরা মূল পর্বে অনুষ্ঠান। আমি আরো যাচ্ছি, 5 মিনিট পরে চলে আসি। ওরা এদিক দিয়ে চলে যাবে, এরকম সেটাই গোলাপি রঙের একটা জ্যাকেট। জগতের শুভ সূচনা করবো। প্রথমে কিছু সুন্দর সুন্দর গান উপস্থিত আছে আমার সৌদিগঞ্জের গুরুজনেরা, আমার মায়েরা বোনেরা, যারা একটু পুরোনো দিনের গানগুলোকে শুনতে ভালোবাসে। তার সঙ্গীত শিল্পী খ্যাত আমার সঙ্গীত শিল্পী যতক্ষণ না শুরু হয় ততক্ষণ দিতে থাকি, তারপর তো ভালো গান গাইছে। এবার লাইটিংটা দেখো, গানটা তো আর আমি শোনাতে পারবো না, গানটা স্টার্টিংটা একটু শোনালাম। খুব প্রিয় সবারই গান, তুমি সুখ যদি নাহি চাও তবে সুখেরও সন্ধানে যাও। গানটা এত ভালো লাগছিল। আর এই দেখো লাইটিংটাও বেশ সুন্দর, অসাধারণ করেছে, ভালো লাগছিল। আর ওই একটা গানই শুনেছি, তারপরে শুরু করেছে। আর এই দেখো লাইটিংটা, তো এই সময় আবার একটু ক্যামেরা বন্দি করলাম, বেশিক্ষণ দাঁড়ায়নি বললাম না। আর গানগুলো যখন আমি তুলতেই পারবো না, আর আমার সেরকম ফাংশান, আমি বলো আমার ভাইয়ের মেয়ে বলো, আমরা সেরকম অতটা পছন্দ করি না। জাস্ট একটু গেলাম, মেয়ে বলল, তারপরে আবার চলে আসলাম। আর স্টেজে নিচ থেকে এই দেখো গান গাইছে, কিন্তু তারপরে আস্তে আস্তে ওপরে যাবে। আমি বললাম মামুন, তখন বলছিলাম মামুন কোথায় রে, বলে ওই দেখো পিসি। অন্ধকারে বুঝতে পারছিলাম না, আমি বললাম যেটা স্টেজে দাঁড়ানো সেটা তো কিছু বলছে না, তাহলে গানটা কে গাইছে। তারপর দেখলাম এই যে বাইরে নিচের দিকে দাঁড়ানো, তারপরে আস্তে আস্তে করে গান গাইতে গাইতে স্টেজের ওপরে উঠলো, বেশ ভালো লাগছিল। আর গানটা এত ভালো লাগছিল, এই যে দাঁড়িয়ে আছে দেখো। সন্ধ্যা থেকে বাচ্চাদের কিন্তু বেশ অনেক প্রোগ্রাম হয়েছিল, আমরা তো সেই মুহূর্তে আসিনি। আর আজকে যে ফাংশানে আসবো সেটা তো তোমাদের বললাম ঠিক ছিল না। প্রত্যেক বছর একটু যাই রাতের দিকে, তা আজকে এই সন্ধ্যা এখন কটা বাজে, 7:30, এই 7:30 না সরি 8টার মতো বাজে। তা ওই একটুখানি, আর তাও ভাইয়ের মেয়েটা এসে ওর গরজেই আসা। হয়তো আধুনিকতার যুগে আমরা এই সমস্ত গানগুলোকে গাই, এই কথাগুলো দিতে পারবো, কিন্তু আজকে যখন আমরা জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে কাছে পেয়েছি, তার কণ্ঠ থেকে এরকম কিছু সুন্দর সুন্দর গান আমরা শুনবো, যে গানগুলি আপনাদের সকলের মনের মনিকোঠায় জায়গা করে দেবে। চলো আমরা খালি গান, নামটাই তো বলতে পারছি না, কি নাম। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। ভীষণ ভালো একটা পরিবেশ, অনেকক্ষণ এসেছি, অনুষ্ঠান দেখছি, শুনছি। সব থেকে বেশি যেটা ভালো লাগছে, আপনারা নিজেরাই নিজেদের মতো বলে একদম সুন্দর একটা পরিবেশ তৈরি করে রেখেছেন। প্রথম থেকে মনে হচ্ছে একদম ঘরোয়া পরিবেশ। সবার আগে যারা মায়েরা এবং গুরুজনরা রয়েছেন তাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম জানাই। যারা বন্ধুস্থানীয় রয়েছেন তাদের আন্তরিক শুভেচ্ছা। ছোট ভাই বোনদের অনেক অনেক ভালোবাসা। আমি শান, আমি আপনাদের শান, বাংলার শান, কলকাতার শান।
আমি যেহেতু আপনাদের সাথে, তাই পরবর্তী গানে যাওয়ার আগে যে কজন মানুষ সেখানে বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, তারা সবাই মিলে যদি আমার মতো ছোট শিল্পীর জন্য একটু হাতের তালি বাজিয়ে আশীর্বাদ করেন, ভীষণ ভালো লাগে। একটু সবাই চেষ্টা করুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, একটু বরণ পর্ব অনুষ্ঠানটা সেরে পূজা কমিটির সেক্রেটারি মাননীয় সুরজিৎ রায় মহাশয়কে আমন্ত্রণ জানাবো। উনি আজকে আমাদের প্রথম সঙ্গীত শিল্পী, খ্যাতনামা সঙ্গীত শিল্পী, স্টার জলসার রয়্যাল বেঙ্গল সুপারস্টারের চ্যাম্পিয়ন, তাকে ব্যাচ করিয়ে বরণ করে নিলেন আজকে আমাদের পূজা কমিটির সেক্রেটারি মাননীয় সুরজিৎ রায়, এবং তার সঙ্গে সঙ্গে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন পূজা কমিটির সভাপতি মাননীয় কার্তিক দাস মহাশয়। বেশ, অনুষ্ঠান মঞ্চে আসুন। একটু জোরে হাতের তালিগুলো ছেড়ে দেবো সকলের কাছ থেকে। এখন সুন্দর অনুষ্ঠান, বরণ পর্বে অনুষ্ঠানটা কিছু সুন্দর সুন্দর গানের ডালি আমরা শুনে নেব জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাননীয়। পরবর্তী গানে যাই। ভীষণ ভালো লাগে যখন আপনাদের মতো মানুষরা আমাদের সম্মান করেন, এত ভালোবাসা দেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ক্লাব কমিটির সমস্ত দাদা ভাইদের, আর ধন্যবাদ জানাই আপনাদের। আপনারা আমাদের গান শোনার জন্য এসেছেন। আমার ছেলেটা কই রে? আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী, যাকে আমরা মা সরস্বতী বলে থাকি, আজ তিনি আমাদের মধ্যে নেই। কিছুদিন আগেই তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তো তার একটা গান তিনি চলে যাওয়ার পর একটি চ্যানেলে আমাদের বাংলার ছেলে, বাঙালির ছেলে অরিজিৎ সিং, আমরা সবাই তাকে চিনি, সেই দ্বিতীয় গানটা যেই শুরু হয়েছে আমি আর ভাইয়ের মেয়ে চলে আসলাম। আমাদেরও তো যেহেতু ওদের পাড়ার ফাংশান, পাড়ার বন্ধুদের সঙ্গেই আছে, তা রাতের বেলা ও যখন আসলো, আসার পর আমি বললাম একটা গান দেখেই চলে এসেছি। আমাকে বলে কি না না, অনেকগুলো গানই তোমরা দেখেছো, দেখো আমি যেটা করি না সেটা কেন আমি মেনে নেব। অনেক সময় সংসারের শান্তির জন্য আমরা অনেক কিছু মেনে নিই, কিন্তু না, এটা তো আমি তো একটা গান দেখেই চলে এসেছি, আমি আর ভাইয়ের মেয়ে। সাথে সাথে মামুনকে ফোন করেছি, মামুনও বললো একটা গান দেখেই চলে এসেছি। ব্যাস, আমাদেরও তো বলে না ইয়ার কি করছি, আর আমি বললাম ইয়ার কি করছো, মাঝে মাঝে না এরকম করে একটু প্রতিবাদ করতে হয়। সব সময় অন্যায় না করলে কেন মুখ বুজে থাকবো? তবে না, প্রতিবাদটা মিষ্টি মুখেই করতে হয়। সংসারে অশান্তি করে প্রতিবাদ করে কোথায় যাব? তার সঙ্গেই তো থাকতে হবে। তাই বেশ মিষ্টি মুখেই প্রতিবাদটা করলাম।